ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত, আর আপনাদের সাথে আছি আমি নাজনীন মুন্নি। সংসদীয় সরকার ছাড়া কোনো সংস্কারই স্থায়ী হয় না উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনোপুত না হলেও জনগণের সরকার না হওয়া পর্যন্ত বর্তমান সরকারকে সহযোগিতা দিয়ে যেতে হবে। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা, তবে নিজেরা যাতে নিজেদের ব্যর্থতার কারণ না হন সে ব্যাপারেও বর্তমান সরকারকে সতর্ক থাকতে বলেছেন তারেক রহমান। এদিকে নির্বাচনী গণতন্ত্রের একমাত্র মুক্তির উপায় উল্লেখ করে বাংলাদেশ এলডিপি বলেছে, সংস্কার শেষে বিএনপির নেতৃত্বে যেদিন সরকার গঠন করবে সেদিনই তারা আনন্দ উপভোগ করবেন। আর অবিলম্বে সংস্কারের রূপরেখা সহ রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে জবাবদিহির ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রম মনোপুত না হলে আদৌ কি পাশে থাকবে সব রাজনৈতিক দল? সংস্কার কার্যক্রম স্থায়ী করতে সংসদীয় সরকার কতটা আসলে জরুরি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, এবং আছেন আমাদের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। এবং দর্শক, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। এবং এর মধ্যে আমরা নিশ্চয়ই আলোচনা চালিয়ে নিতে চাই আমাদের সাথে যে অতিথিরা আছেন তাদের মাধ্যমে, যে সরকারের ব্যর্থতার কারণ যেন সরকার নিজেই না হয় সে বিষয়ে বিএনপির নেতা একটা কথা বলেছেন তারেক রহমান। তিনি কি বোঝাতে চেয়েছেন এবং সরকারের ব্যর্থ হওয়ার আশঙ্কার জায়গা আছে কিনা নিজেদের কারণেও, তাও নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। অনেক ধন্যবাদ দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং স্বাগত জানাই রাজকাহনে। আমি শুরু করতে চাই রাজিকুজ্জামান রতনকে দিয়ে। স্বাগত জানাই রাজকাহনে। এবং আজকের আসলে আলোচনাটা আমরা সেখান দিয়েই শুরু করতে চাই যে তারেক রহমান একটা কথা বলেছেন, যে সরকারের সকল কিছু মনোপুত যদি না হয় তারপরেও নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যাতে নেতাকর্মীরা তাদেরকে সহায়তা করেন। 1 মাসের বেশি সময় এখন অতিবাহিত হয়েছে। এই সরকারের এমন কোনো কাজের পদক্ষেপ নিতে দেখেছেন বা শুরু করতে দেখেছেন যেটাতে মনে হতে পারে যে সেটা রাজনৈতিক দল বা জনগণের কাছে মনোপুত নাও হতে পারে? ধন্যবাদ। একটা বিপুল আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আকাঙ্ক্ষাটি ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে। আর স্বৈরাচার কোনো ব্যক্তির ব্যাপার নয়, এটা একটা ব্যবস্থার ব্যাপার। আমরা ব্যক্তির বদল অনেকবার দেখেছি, কিন্তু ব্যবস্থার বদলটা দেখি নাই বলে মুখটা পাল্টে যায়, কিন্তু মুখ নিঃসৃত কথাগুলো প্রায় একই রকম থাকে। আমরা কখনো কখনো যদি রেকর্ডটা ঘুরিয়ে বাজাই তাহলে দেখব বিরোধী দলে থাকার সময় তিনি যে কথা বলেছিলেন ক্ষমতায় গিয়ে ঠিক তার উল্টোটা বলছেন, আবার ক্ষমতায় থেকে যারা বলছেন তারা যখনই বিরোধী দলে আসেন তারা আবার তার উল্টোটা বলছেন। এই কারণে একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ছাত্র আন্দোলনে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম তখন আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা একটা স্লোগান লিখেছিলাম দেয়ালে, যে আজকের যুগে বুর্জুয়ারা ক্ষমতায় থাকলে স্বৈরাচারী, ক্ষমতার বাইরে থাকলে গণতন্ত্রী। তো সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক হয়েছিল। আমরা এটা এরকম কথা লিখতে চাই নাই, কিন্তু আমাদের অভিজ্ঞতা আমাদেরকে এরকম কথা লিখতে বাধ্য করেছিল। এখনও যেন সেরকম না হয়, কারণ আমাদের জীবনে তো আমরা দুটো অভ্যুত্থান দেখলাম, আর এই ভূখণ্ডের ইতিহাসে মানুষ 3টা অভ্যুত্থান দেখল। একটা 1969-এর অভ্যুত্থান, আইয়ুব খানের সেই ডিকেড অফ ডেভেলপমেন্ট, সেটাকে মানুষ দেখিয়েছিল কিভাবে ডিসপ্যারিটি ডেভেলপ করেছিল। চেয়েছিলেন, আপনারা বলেছেন উন্নয়ন, আমরা দেখলাম বৈষম্যের উন্নয়ন। ফলে তার বিরুদ্ধে মানুষের লড়াই ছিল, এবং সেই লড়াইও দেখুন আসাদের রক্তদানের মধ্য দিয়ে সে লড়াই কীভাবে একটা অগ্নিগর্ভ আন্দোলনের রূপ দিয়ে নিয়েছিল। কিন্তু আইয়ুব খানের পরে কিন্তু ক্ষমতা এসেছিল ইয়াহিয়া খান। পরে জনগণ ভোট দিয়ে তারপরে স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ঠিক তেমনি আমরা যদি দেখি এরশাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। সেই গণতন্ত্রের লড়াইয়ের পরে, এরশাদের অবসানের পরে একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপ এলো। তারপরে আমরা দেখলাম যে পরবর্তীতে যারা ক্ষমতায় এলেন তারা ঠিক আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন ঘটানোর চাইতেও তাদের নিজেদের অতৃপ্ত আকাঙ্ক্ষাটাকে পূরণ করার চেষ্টা করলেন। জনগণের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, আর ক্ষমতায় না থাকার একটা অতৃপ্ত বাসনা থাকে,
তারা ক্ষমতায় গিয়ে সেটা পূরণ করার চেষ্টা করেন, করে, ফলে আবার একটা বিরোধ তৈরি হয়ে গেল। এবারও আমরা দেখলাম এবারের যে ছাত্র জনগণ তার অভ্যুত্থান, তার মধ্যে দলে দলে শ্রমিকরাও এসে যুক্ত হয়েছিল, ইনফর্মাল সেক্টরে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল। তো এখন যদি ধরি 1000 মানুষ মৃত্যুবরণ করেছে, তার মধ্যে যদি সরাসরি ছাত্র ধরি, এটা তো 200-250, বাকি 800 তাহলে সাধারণ মানুষ। যে 103 জন শিশু মৃত্যুবরণ করেছে, তার মধ্যে প্রায় 67-68 জন শ্রমজীবী শিশু, তারা মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা কি চেয়েছিলাম? আমরা একটা মুক্তি চেয়েছিলাম, একটা ফ্যাসিস্ট শাসনের হাত থেকে মুক্তি চেয়েছিলাম। তো সেক্ষেত্রে সেই মুক্তিটা আসতে পারে কয়েকটা জায়গায়। আমরা বলেছিলাম যে প্রথমত একটা সংস্কার দরকার, প্রশাসনিক একটা সংস্কার, পুলিশের সংস্কার, এমনকি বিচার বিভাগের একটা সংস্কার, নির্বাচনী আইন এবং কাঠামোর সংস্কার, আর তার চেয়ে বড় যেটা সংস্কার দরকার ছিল, মানুষের মনন জগতের সংস্কার। একজন দুর্নীতি করেছে, তাকে উৎখাত করতে গিয়ে আমি নিজেও যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু বোঝা যাবে যে মনন জগতের সংস্কারটা হয়নি। একটা ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার যা করেছে, আমি যদি তাকে শাস্তি দিতে গিয়ে তাই করি, তাহলে আসলে পরিবর্তনটা কোথায়? সেক্ষেত্রে আপনি বলেছেন যে কোন কোন ঘটনাগুলো আমাদের মধ্যে একটু সন্দেহ তৈরি করে। আমরা কয়েকটা ঘটনা যদি বলি, যে এর আগে আওয়ামী লীগ বিরোধী পক্ষকে দমন করার জন্য যে অস্ত্রটা ব্যবহার করেছিলেন, সেই অস্ত্রের নাম ছিল মামলা। সে মামলার ক্ষেত্রে কি ছিল, যে অজ্ঞাতনামা নামে অসংখ্য মানুষের নামে মামলা দায়ের করা, এবং এমন এমন মামলা দায়ের করা যেটার সঙ্গে তার আসলে কোনো সংযোগ নাই। আমরা তখন বলেছিলাম, আমি যে অপরাধ করি, আমি যদি কোনো একটা অপরাধ করি, সেই অপরাধের মামলাটাই আমার নামে দেন ভাই, আমার নামে কেন ওই হোটেলের ক্যাশ বাক্স ভাঙচুরের মামলা দেবেন? এখন আমরা দেখছি, আচ্ছা সালমান রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়ার দরকার আছে? তার নামে তেমনিতে অনেক মামলা করার আছে। বিশেষ করে অর্থনৈতিক লুটপাট করে ধ্বংস করে দিয়েছেন সেটা। আইনমন্ত্রীর নামে হত্যা মামলা দরকার আছে, তিনি যে আইনটাকে ডিস্টর্ট করেছিলেন। ইভেন যে মানে পরাজিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, কিংবা দেশ থেকে চলে যাওয়া শেখ হাসিনা, তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, তার বিরুদ্ধে তো যদি একটা মামলা এরকম হতো যেটি তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন, তাহলে এই মামলাটার শাস্তি যাই হোক, ভবিষ্যতের যারা ক্ষমতায় আসবেন, যারা শপথ নেবেন, আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব, এইটা ভঙ্গ করলে যে শাস্তি পেতে হয়। আমাদের এখানে তো কথা দিয়েছে, তো কি হয়েছে, কথা উল্টে ফেললাম। এই যে একটা মানসিকতা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, এই জায়গায় একটা বড় মানে চেক হতো, একটা চেক থাকতো, একটা ব্যালেন্স থাকতো। আমরা মনে করি এই ধরনের মামলাটা দেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি একটু বিবেচনা করা দরকার। 2 নম্বর, সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কথা বলেছি। সিন্ডিকেট ভাঙার একটা কথা ছিল। ডিম সিন্ডিকেট আমরা একসময় দেখেছিলাম যে 1 সপ্তাহে 550 কোটি টাকা বাজার থেকে তুলে নিয়েছিল। এখন আমরা দেখলাম ডিমের দাম, প্রতিটা ডিমের দাম যে 12 টাকা করে নির্ধারণ করা হলো। তো এই দামটা কিভাবে নির্ধারিত হলো? সেই নির্ধারণ করার ক্ষেত্রে আগে একবার 12 টাকা নির্ধারণ করা হয়েছিল, সেটাই কি দিয়ে দেওয়া হলো? তাহলে সিন্ডিকেট করে যারা ডিমের বাজারকে অস্থিতিশীল করে, তাদেরকে না ধরে ডিমের একটা দাম নির্ধারণ করে মানুষকে এইভাবে একটা দামে বাধ্য করব? তাহলে যে বাজার সিন্ডিকেট দমন করার ক্ষেত্রে ভূমিকাটা পালন হয়নি। আর 1 মাস কিন্তু খুব বড় সময় নয়, এটা যেমন ঠিক, আবার কোনো একটা জিনিস শুরু করার জন্য 1 মাস একবার কম সময় নয়। আমরা দেখতে চাই কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ করব। শেষ করতে অনেক দিন সময় লাগতে পারে, কিন্তু শুরুটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, শুরুটা দেখা যাচ্ছে, এবং সেটা যেন অবশ্যই মনোপুত হয়, এবং সেটা যেন ব্যর্থতার অংশ হিসাবে না শুরু হয়, সেটা এখন সবাই আমরা তাকিয়ে আছি নিশ্চয়ই সেই দিকে। আমাদের সাথে ফারজানা শারমিন পুতুল আছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথাগুলি আসলে বলেছে, যে আপনাদের সহায়তা করতে বলেছে এই সরকারকে, বলেছেন যে ব্যর্থ হলে সবাই আমরা ব্যর্থ হব, কিন্তু একটা কথা বলেছেন যে ব্যর্থতার নিজেদের জন্যই যেন নিজেরা ব্যর্থ সেখানে না হয়ে ওঠে। কিন্তু রাজনৈতিক দলগুলো আসলে কতখানি এই সরকারকে সহায়তা করতে পারবে, বা এই সরকারকে সহায়তা করার আশ্বাস শেষ পর্যন্ত বজায় রাখা যাবে নাকি? ঠিক কোন জায়গা পর্যন্ত যাওয়ার পর আপনাদের মনে হবে যে না, এই সরকারকে আপনারা আর সহযোগিতা করতে চান না? ধন্যবাদ আপনাকে এবং রাজকাহনের শ্রোতা দর্শক যারা আছেন সকলকে। যে কথাটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, এটা খুবই সিগনিফিক্যান্ট, এটা অনেক ভারিক্কি বহন করে কথাটা। আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, গত 5 তারিখের পরে 8 তারিখে যদি বর্তমান সরকার, 5 তারিখ থেকে 8 তারিখে বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না, বাংলাদেশে কোনো গার্ডিয়ান ছিল না। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বাংলাদেশ
কি হয়েছে, আমাদের সাধারণ জনগণকে রাতে পাহারা দিতে হয়েছে, অনেক ধরনের লুটতরাজ হয়েছে, ডাকাতি হয়েছে। সো ইটস খুব এমিনেন্ট, যেরকম একটা অভ্যুত্থানের পরে যেটা ঘটে। তো 8 তারিখে ওনারা সরকার গঠন করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের প্রতি যে এই অসময়ে এসে, দুঃসময়ে এসে বাংলাদেশের হালটা তারা ধরেছেন। তো এটা খুবই একটা মানে এমন একটা সিচুয়েশন বাংলাদেশে এখন বিরাজ করছে, বা গত এক মাস 1.5 মাস ধরে বিরাজ করেছিল, যেটা আসলে আনপ্রেসিডেন্টেড। এটা বাংলাদেশের ইতিহাসে, রতন ভাই বলছিলেন গণ অভ্যুত্থানের কথা বলছিলেন, 69, 90 সব কিছু মিলিয়ে আজকে 2024-এ যেটা ঘটেছে, এটা আসলে এই 24-এর গণ অভ্যুত্থানটা, এটার বীজ বপিত হয়েছে বহুদিন যাবৎ, হতে 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 একটা সময় এসে যেটাকে আমরা বলি যে বয়লিং পয়েন্ট, যেটা স্ফুটনাঙ্ক, যেটা সেখানে সে স্ফুলিঙ্গটা সে আমাদের জুলাইয়ের যে বসন্ত, যেটা আমরা বলি আগস্টের 5 পর্যন্ত এসে, সেটা আলটিমেটলি আমরা এটা অর্জন করেছি, যেটা বলতে পারবো। এই অর্জনটা আসলে কত ত্যাগ তিতিক্ষা, কত কম্প্রোমাইজ, কত স্যাক্রিফাইস, কত জীবন, কত জীবিকা, কত ঘর সংসার, মানুষ, ধন সম্পদ, এটা আমরা গত 15 বছর ধরে যারা পথে আছি, যারা সরাসরিভাবে কানেক্টেড আছি, তারা আমরা খুব ভালো করে জানি। আমাদের জন্য যেটা, যে এই যে একটা জিনিস অর্জন করলাম আমরা, এই অর্জনটা যেন কোনোভাবেই কেউ ভিশিয়েট করতে না পারে। এই অর্জনটা কি? অর্জনটা জনগণের অর্জন। আপনি দেখেন, অনেকে অনেক সময় বলে যে 36 দিনের একটা গণ অভ্যুত্থান বা 15 দিনের একটা গণ অভ্যুত্থান, বাট আপনি চিন্তা করে কি দেখেছেন যে কেন এই 15 দিন বা 36 দিনে এটা হলো? আমার যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যদি আমরা একটা বছর আগে আমরা যারা পিতামাতারা আছি, তা আমরা যদি কনসিয়াস হতাম, আমরা যদি জিনিসগুলোকে চিন্তা করতাম, আমরা যদি দ্রব্যমূল্য নিয়ে সবাই মিলে কথা বলতাম, আমরা যদি করাপশন নিয়ে সবাই মিলে কথা বলতাম, জুডিশিয়ারি নিয়ে সবাই মিলে কথা বলতাম, আমাদের সন্তানদের গায়ে কিন্তু গুলিটা লাগতো না। আজকে আমি নেমেছি কেন? কারণ আমার সন্তানের গায়ে গুলি লেগেছে। গত 8, 10, 9 বছর ধরে বিরোধী দল এবং মত যে চিত্রগুলো আমরা দেখেছি, 4 তারিখ, 2 তারিখ, আপনার সেই 1 তারিখ থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সাইদকে হত্যা করা হয়েছে, মুগ্ধকে হত্যা করা হয়েছে, এই ছবিগুলো আমরা দেখেছি। এরকম বহু হত্যাকাণ্ড কিন্তু ঘটেছে, বহু ঘুম ঘটেছে। এই বাবা মারা কিন্তু মানে অত্যাচারিত হয়েছে, তারা আহাজারি করেছে, তারা বিচার চেয়েছে, কিন্তু আমরা কিন্তু কান দিই নাই। কান দিই না কেন? তখন মনে করেছি এটা একটি রাজনৈতিক দল বা কিছু বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব, তারা এই কাজটা করছে। কিন্তু যখন এটা আমরা বরাবর বলেছি যে এটা কিন্তু প্রত্যেকের গায়ে আসবে, যখন প্রত্যেকের গায়ে আসবে তখন কিন্তু আর এটা ইন্ডিভিজুয়ালিটি থাকবে না, এটা একটা ইনক্লুসিভ থিং হয়ে যাবে, যেটাই আসলে ঘটেছে এই 5 তারিখে। সো 5 তারিখের যে অর্জনটা, এটা আমরা যারা রাজনীতিতে মাঠে প্রতিদিন প্রতি মুহূর্ত লড়াই করেছি, আমরা জানি যে এটা কতখানি কষ্টের একটা অর্জন। যারা এই জীবন দিয়েছে, যে স্টুডেন্টরা, আমাদের সন্তানরা, ভাইরা, বোনরা যারা আহত অবস্থায় এখনো পড়ে আছে হাসপাতালে, তারা জানি যে কতখানি এটা কতটা অর্জন। সো এই অর্জনটাকে ভিশিয়েট যেন কেন, কারণ আমরা জানি যে একজন পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মারা ঘোরাঘুরি করছে। একটা ফ্যাসিস্ট রেজিম, আপনি কিন্তু আওয়ামী লীগকে উপরে ফেলতে পারবেন, ইটস এ বিগ পলিটিক্যাল পার্টি, কিন্তু এই পলিটিক্যাল পার্টির অনেকে আছে, এদের ভেতর থেকে যেন কোনো কিছু মিলিয়ে কেউ যেন এই জায়গাটাকে ধ্বংস করে আবার কোনো কিছু করতে না পারে, যেটা আবার ফ্যাসিস্ট রেজিম কায়েম হয়। সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, উই উইল কোঅপারেট ইন এভরি এক্সটেন্ট, যতখানি পর্যন্ত করা যায় গভর্নমেন্টকে, যে তারা, আমাদের চাহিদা ছিল একটা, ফ্যাসিস্ট রেজিম থাকবে না, দেশের জনগণ পছন্দ করবে তারা কাকে দিয়ে দেশটা পরিচালনা করবে। এই যে চাচ্ছে সেটা হচ্ছে, আপনি বলছেন যে বছরের পর বছর, অবশ্যই 16 বছর যাবত আপনারা মাঠে অসম্ভব কষ্ট করেছেন, জেল থেকে শুরু করে বাসায় থাকতে পারেনি, নানা কষ্ট যন্ত্রণার মধ্যে গিয়েছেন। কিন্তু বলা হয়ে থাকে, আপনি যদি একটা পাথর 100 বছর ধরে নাড়ানোর চেষ্টা করেন, সেই পাথরটা যখন আপনি নাড়াতে পারবেন তাহলে আপনি সফল, এবং আপনার সেটা কাজ। যদি পাথরটা এক মুহূর্তেও না নড়ে, সেটাকে কাজ হিসেবে বিজ্ঞানে বলে না। বিজ্ঞান কি রাজনীতির ক্ষেত্রে কাজ করে কিনা, এবং আপনারা এই অভ্যর্থনের সফল হওয়ার বিষয়টার আপনারা সেটার ভাগ নিতে পারেন কিনা, সেটা নিয়েও মাঝে মাঝে প্রশ্ন দেখা দেয়। আমি প্রশ্নের উত্তর নিতে আসবো, কারণ আরেকজন অতিথি আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। আমরা বিরতির পর তাকে নিয়েও ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ যেন না হয় শিরোনামে। এই পর্বে আমাদের সাথে যুক্ত দিয়েছেন বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলোচনা আমরা শুরুই করেছিলাম আসলে বিরতিতে যাওয়ার আগে, এবং কিছুটা নিশ্চয়ই আপনি এই স্টুডিওতে ঢুকতেও আপনি জেনেছেন। আমরা আলোচনা করছিলাম যে
ব্যর্থতার প্রশ্ন, এই সরকারের ব্যর্থতার প্রশ্ন কখনো আসে কিনা, এবং ব্যর্থ এই সরকারকে করতে দেওয়া হবে না সকল রাজনৈতিক দলও মনে করে, কিন্তু একটা নির্ধারিত সময় পর্যন্ত নিশ্চয়ই, কারণ কতদিন তারা সহযোগিতা করবে। আপনার কি মনে হয় যে আসলে সহযোগিতা করার প্রশ্নটা কখন রাজনৈতিক দলগুলো উঠিয়ে নিতে পারে যে আমরা আর এই সরকারকে সহযোগিতা করব না? না, ধন্যবাদ আপনাকে। সেদিন যেন না আসে যে রাজনৈতিক দলগুলো বলে যে আমরা এই সরকারের উপর সমর্থন প্রত্যাহার করলাম, কারণ এই সরকার রক্তরঞ্জিত একটা মানে রক্তমাখা সরকার, মানে রক্তের উপর হোলি খেলে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনার যে প্রচেষ্টাটা করেছে তার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেছে। সুতরাং আমরা চাই না যে এই সরকার কোনোভাবে ব্যর্থ হোক, কিন্তু আমরা আবার এটাও দেখছি যে সরকারের অনেক কাজকর্ম দৃশ্যমান নয়। আমরা বারবার বলেছি যে সরকারকে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, যে সুষ্ঠু নির্বাচনের জন্য গত 15টা বছর আমরা দিবানিশি লড়াই করে গিয়েছি জনগণের ভোটাধিকারের জন্য। আমরা বলেছি জনগণ তার সহোদ্যোগে নিজ পছন্দে ভোট দেবে, ভোট দিয়ে তার সরকার রাষ্ট্রকে পরিচালনা করবে, তাকে নিয়োগ দেবে। এই আন্দোলনে আমরা দিবানিশি ছিলাম এবং এই আন্দোলনের জন্য সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য তার যে অর্গান দরকার, একটা নির্বাচন কমিশন দরকার, একটা আইন শৃঙ্খলা বাহিনী দরকার এবং একটা প্রশাসন দরকার যার উপর নির্ভর করে নির্বাচন হয়। সেই সংস্কারগুলো করে সরকার একটা নির্বাচন দেখ। নির্বাচিত সরকারের অথবা রাজনৈতিক দলের অনেক দায়িত্ব। রাজনৈতিক দলগুলো জনগণকে স্বপ্ন দেখায়, নিজে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য লড়াই করে অনন্তকাল পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত। শুধু সেই দায়িত্বটা রাজনৈতিক দলের। যে কারণে আমরা বলছি যে আপনাদেরকে আমরা যৌক্তিক সময় দেব, আবার আপনারা ব্যর্থ হন সেটাও আমরা চাই না। কিন্তু ছাত্ররা সবসময়ের জন্য একটা কথা বলে আসে, বলছে যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য এই গণ অভ্যুত্থান ছিল না, এই বিপ্লব ছিল না। দেশটাকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, সংস্কার করার জন্য, দেশটা যাতে কখনোই আর ফ্যাসিজম তৈরি না হয়, কখনো যাতে এই ধরনের ঘটনা না হয়, এই পথে তারা দেশটাকে নিয়ে যেতে চান। কাজে তারা যেহেতু এত রক্তের মধ্য দিয়ে এই বিপ্লবটা শেষ হয়েছে, তাদের সংস্কারের জন্য যতখানি সময় লাগবে, তারা যখন নির্বাচনটা দিবে সেই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর অপেক্ষা করাটাই তো উচিত। না, আপনি যেটা বলছেন যে ছাত্ররা আসলে এই মুহূর্তে মানে এক সুরে কথা বলছে না, একতালে কথা বলছে না, এবং তাদের কারো মধ্যে কিছু উচ্চাকাঙ্ক্ষারও জন্ম দিয়েছে এবং কেউ কিন্তু মানে অতিরিক্ত কথা বলে ফেলছে। আমরা ছাত্ররা চাওয়ার দরকার নাই, আমরাই চাচ্ছি যে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় কোনো ফ্যাসিজম যেন জীবনে জন্ম না হয়। আমরা এমন একটা ব্যবস্থা চাচ্ছি যে ব্যবস্থাতে মোজাম্মেল বাবু নিজের গোপ কামিয়ে, আপনার ওই শ্যামল দত্ত দাড়ি কামিয়ে, তারপরে আপনার ওই বাইতুল মোকাররম ইমামও পালিয়ে যেতে হবে, এইরকম ব্যবস্থা চাই না, ওই সুরেটা চাই না, এটা আমরা একমত। কিন্তু আমরা 15 থেকে 17 বছর যে লড়াইটা করেছি, এই লড়াইটা করে আমরা আপনাদের স্টুডিওতে অনেক সময় বলেছি যে শতকরা 95% লোক আওয়ামী লীগের বিরুদ্ধে। এই আন্দোলনে যে 1000 শহীদ হয়েছেন, 1000 শহীদের মধ্যে একজন আওয়ামী লীগ বলতে পারবে না যে তার সন্তান শহীদ হয়েছেন, একজন আওয়ামী লীগ বলতে পারবেন না যে তার ছাত্র মানে ছেলে আপনার আহত হয়েছেন, একজন পুলিশের কর্মকর্তা, একজন পুলিশ কর্মচারীর ছেলে মারা গেছেন, তিনি বলেছেন আমরা জেনেছি। এর বাইরে সমস্ত মানুষের মনোজগৎকে এই সরকারের বিরুদ্ধে, এই ভোট সরকারের বিরুদ্ধে আমরা মানসিকভাবে তৈরি করেছি। আমার যে সন্তান ইংলিশ মিডিয়ামে পড়তো, আমার যে সন্তান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমরা যাদেরকে ফার্মের মুরগি বলতাম, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছি যে এই সরকারকে হটাতে হবে। এই সরকার এই কোটার সাথে তো গার্মেন্ট শ্রমিকের কোনো সম্পর্ক নাই। কেন শতাধিক গার্মেন্ট শ্রমিক জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, জীবন দিয়েছে ফ্যাসিজমকে নিপাত করার জন্য। আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু ছাত্রদের মধ্যে আমরা ঐক্য চাই। যেদিন তত্ত্বাবধায়ক সরকার, কেন মনে হচ্ছে তাদের মধ্যে ঐক্য নাই বা অনেকের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হচ্ছে? দেখুন, এখানে আমরা দেখি কেউ বলছে যে আমাদের ছাত্রদের মধ্যে সবাই মন্ত্রী হতে হবে, ভবিষ্যতে আপনারা সেভাবে, ভবিষ্যৎ তো অনেক দূরে, কিন্তু তার এখনই। যেমন তত্ত্বাবধায়ক সরকারের 2 জন মানে এই যে সমন্বয়কদের মধ্যে 2 জন উপদেষ্টা হয়েছেন, আমি অন্তত এটা সমর্থন ছিলাম না। আমার ধারণা ছিল যে ছাত্ররা একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকবেন। প্রেশার গ্রুপ হিসাবে না থাকার কারণে অন্যান্য সমন্বয়কদের কথার কাজের সাথে মানে অনেকটা মিল নাই, ইতিমধ্যে বিতর্কিত। আমরা চাই না যে তার বিতর্কিত, কারণ তারা একটা শক্তি হিসেবে যতদিন মাঠের মধ্যে থাকবে ততদিন আমরা বল পাবো, সরকার বল পাবে। আমরা সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করতে চাই। আমরা চাই যে সরকারের আমলাতন্ত্ররা সঠিকভাবে কাজ করুক, আমরা চাই সরকারের পুলিশ বাহিনী সঠিকভাবে কাজ করুক। যদিও পুলিশ, যখন আমরা দেখি যে একটা লাশকে কুকুরের মতো আপনার
ভ্যানের মধ্যে আপনার ছুঁড়ে ফেলছে, তখনও লাশটা মানে মানুষটা লড়ে উঠছে, যখন দেখছে যে পুলিশের গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে তখনও সে জীবিত, তখন দেখলে আমাদের মানে রিরি করে উঠে। আমরা চেয়েছিলাম যে পুলিশের সংস্কার, আমরা চেয়েছিলাম এই পুলিশের পরিবর্তন, এটা সরকার করতে পারতো। এই পুলিশের মোরালি অনেক উইক হয়ে গেছে। এই সরকারের যারা পাচাটা ছিল তাদেরকেই সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, বাকি যারা ছিল তাদেরকে কারোকে নৌ পুলিশ, কাউকে টুরিস্ট পুলিশ, কাউকে হাইওয়ে পুলিশ, কাউকে আপনার শিল্প পুলিশ ইত্যাদি জায়গায় দিয়েছে। সেখান থেকে আপনি সমন্বয় করে আনেন, প্রয়োজনে আপনি রিটায়ার্ডদেরকে রিকল করেন, প্রয়োজনে রিটায়ার্ড আমলাদেরকে রিকল করেন, রিটায়ার্ড সেনা কর্মকর্তাদের রিকল করে আপনি দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনেন, এটা চাই। যে কারণে আজকে আমাদের চেয়ারম্যান বলেছেন যে তারা যেন নিজেরা যেন ব্যর্থ না হয়, এটাও একটা এক ধরনের আপনার সতর্ক বার্তা। কারণ আমরা সরকার থেকে যতটা এই 1 মাসের উপরে হয়েছে, আমরা যতটা আশা করছিলাম ততটা আমরা আমরা আর কিছুটা আশাহত হচ্ছি। তারপর আমরা মনে করি যে ধরো যদি মনে করেন যে আরও 5 জন উপদেষ্টা নিতে হবে, আপনি নেন। আপনি যদি মনে করেন যে আরও জাতীয় লোক, আরও শক্ত লোক, আরও কঠোর লোক, কঠিন লোক, নিষ্ঠুর লোক আপনার উপদেষ্টা পরিষদে এসে রাষ্ট্রকে মেরামত করার জন্য, কারণ রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে আমি তো বললাম যে বাইতুল মালের নিয়ম পালানোর দরকার কি সরকার পরিবর্তনের সাথে, সাংবাদিকদের পালানোর দরকার কি, আইনজীবীদের পালানোর দরকারটা কি? রাষ্ট্র তো ক্ষমতার তো পরিবর্তন সারা পৃথিবীতে হবে। আমরা এমন একটা ব্যবস্থা করেছি আজকে, মানে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের পরটাকে রুদ্ধ করে দিলে যে কি পরিণতি হয় সেটা আমরা একবার 15ই আগস্ট দেখেছি 75 সালে, আবার এখন দেখলাম যে শেখ হাসিনাকে একদম সমস্ত তার সাঙ্গপাঙ্গদেরকে অরক্ষিত রেখে পালিয়ে যেতে হয়েছে, এবং একজন আওয়ামী লীগেরও নাই, সবাই পালিয়ে যাচ্ছে। সবাই পালিয়ে যাওয়ার দরকার নেই রাজনীতি। আমরা 17 বছর গুম, পুলিশ নির্যাতন, তারপরে 10 বছর আয়নাঘরে ছিলাম না, প্রয়োজনে তারা থাকতো যদি সেরকম হইতো, যদি আমরা সেরকম চাই না। কিন্তু আমরা দেখলাম যে ইসরাক আলী খান পান্নার মতো লোক আপনার 24 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় উনি আপনার নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, দরকার ছিল না তো। মোজাম্মেল বাবু আর তো এতটা চাটুকার, মানে তারা নিজেরা কতটা অপরাধবোধে ভুগছে যে তারা মুখ ফুলিয়ে বলতে পারছে না যে আমাদের পালানোর দরকার নেই। আমরা ওই ব্যবস্থাকে চিরতরে কবর দিতে চাই, সেটার জন্য আমরা ছাত্র জনতার সাথে একসাথে একই সুরে একই কণ্ঠে আমরা কথা বলতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সেই সময়টা দিতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দৃঢ়ভাবে আমরা সমর্থন করতে চাই সামনে আমাদেরকে একটা সুদিনের আশায়। রাজিকুজ্জামান রতন, যে কথাটা আসলে সাদেক হোসেন সেলিম বলছেন যে হ্যাঁ শুরু করেছেন কিন্তু খুব বেশি মনোপুত হওয়ার জায়গায় যে এখন আছেন তা না। আজকে নিশ্চয়ই আপনি একটা খবর খেয়াল করেছেন যে মেট্রোপলিটন বাদে বাকি সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে যাতে তারা কাজ করতে পারে ঠিকঠাক, এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলা হচ্ছে এবং ভঙ্গুর ধ্বংস অবস্থায়, তারা আসলে কিভাবে কেমন করে কাজ করবে, কেমন করে ফিরে আসবে আইন শৃঙ্খলা এখনো পর্যন্ত কেউ জানে না। এই যে ধাপে ধাপে যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে এখনকার সময়ের জন্য, সেটা কি আপনি মনে করেন যে হ্যাঁ সংস্কার হোক বা যেভাবে হোক এই সিদ্ধান্তগুলি তাৎক্ষণিকভাবে এটা সবার জন্য সুফলতাই বয়ে আনবে? এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, এবং আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে পুলিশ হচ্ছে প্রধান হাতিয়ার, কিন্তু পুলিশ এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, এবং শুধু পুলিশ নয় প্রশাসনও, আমরা অনেক সময় বলতাম না ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার একই সমতলে চলে এসেছিল, যে তার সামর্থ্য অনুযায়ী দুর্নীতি করেছে। যার 10 টাকা দুর্নীতি করার কথা সে 10 টাকা করেছে, তার 10,000 কোটি টাকার সে 10,000 কোটি করেছে। ফলে এই যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ার যে একটা মানসিক গড়ন তৈরি হয়েছিল, আবার ঠিক তেমনি একটা মানসিক ভীতিও তাদের তৈরি হয়েছে। এখান থেকে পুলিশ কিন্তু পুরোপুরি কাজ করতে পারছে না। আবার পুলিশ যদি কাজ না করে তাহলে মানুষের এখন পর্যন্ত তারা মনে করে কোথাও সেনাবাহিনীর একটা জিপ গেলে একটু ভরসা পায়, কিন্তু সেনাবাহিনী তখন বলছে আমাদের তো কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, তাহলে আমরা কি করব? এই একটা আপৎকালীন ব্যবস্থা হিসাবে এটাকে মনে হয় নেওয়া হয়েছে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটু নিয়ন্ত্রণে আনা যায়, সেটা একটা দিক আছে। আর পাশাপাশি এর একটা অন্য ইমপ্লিকেশন আছে, যে সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন পায় তখন অনেকের মানুষের মনের মধ্যে এরকম ধারণা আসতে পারে তাহলে কি এটা সামরিক শাসনের মতো চলছে কিনা। কিন্তু এটা বেসামরিক একটা সরকার আছেন, সামরিক বাহিনী তাদেরকে ব্যাক করছে। এবং এইখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে 1/11 আমরা দেখেছিলাম, সেখানেও কিন্তু একটা বেসামরিক শাসককে সামরিক বাহিনী ব্যাক করেছিল। এই জন্য আমরা বলছিলাম সেনা সমর্থিত সরকার। সেটা 2 বছরের মধ্যে কিন্তু তার গুরুত্ব হারিয়েছিল, তার ভাবমূর্তি নষ্ট করেছিল, এমনকি আস্থা নষ্ট হয়ে গিয়েছিল।
যে কারণে খেয়াল রাখতে হবে মানুষ আশা করে, ভরসা করে, সহ্যও করে, কিন্তু এটা আনলিমিটেড টাইম পর্যন্ত নয়। এক। 2 নম্বর হচ্ছে মানুষ কিছু দৃশ্যমান কাজ দেখতে চায়। যদি দৃশ্যমান কাজ না দেখে মানুষ আবার মনে করে তাহলে তো আগের সঙ্গে এখনকার পার্থক্য কী হলো, এটাও কিন্তু মানুষের আস্থাটা নষ্ট করে দেয়। আর একটা বিষয় হতে পারে যে আপনি এর আগে যেটা বলেছিলেন যে ফিজিক্সের একটা তত্ত্ব দিয়ে বলেছিলেন যে বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে কাজ করা বোঝায়, তাই না? কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, আবার দুইটা বিষয় আছে, একটা তো পটেনশিয়াল ফোর্স, একটা হলো কাইনেটিক ফোর্স। হ্যাঁ, একটা পটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। যেমন ধরুন অনেকক্ষণ ধরে আমি একটা ম্যাচ ঠুকছি, চলছে না, কারণ একটু ভেজা ছিল, কিন্তু ঠুকতে ঠুকতে একসময় জ্বলবে। কিন্তু আমি যদি কখনোই না ঠুকতাম তাহলে কিন্তু জ্বলতো না। চকমকি পাথর দিয়ে যেমন আগুন জ্বালানোর মতো অনেকক্ষণ ধরে ইয়ে করতে করতে এই জন্য ইংরেজিতে একটা কথা আছে যে লাস্ট স্ট্র অন দ্য ক্যামেলস ব্যাক, মানে ঘোড়া মানে উঠের পিঠে বোঝা দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছে যে শেষে একটা খড় দিলেও সে ভেঙে পড়ে। সেরকম এই সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করতে করতে এমন একটা জায়গায় আসছে, এটাকে একটা নোডাল পয়েন্ট যদি বলি, সেই সময় সাঈদের মৃত্যু কিন্তু একদিকে যেমন মানুষের মধ্যে ক্রোধের আগুন জ্বালিয়ে দিল, আর একদিকে মানুষকে মৃত্যু ভয় উপেক্ষা করতে শেখালো যে এইভাবে মৃত্যুবরণ করা যায়, কত মারবা। তো এই জায়গায় একসময় বলছে না যে পুলিশের গুলি শেষ হয়ে যাবে কিন্তু আমাদের সাহস শেষ হবে না, তো এইরকম কথাগুলো তখন এসেছিল। এই জন্য বলবো যে আগের আন্দোলনগুলোকে অবজ্ঞা করা নয়, আগের আন্দোলনগুলোর কিন্তু পরিণতি পেয়েছিল 5ই আগস্টে। এটা যদি আমরা মনে রাখি তাহলে একটা দায়বদ্ধতার জায়গা থাকবে যে আমাদের এই আন্দোলনে অনেকই ছিল। আবার আর একটা বিষয় একটু খেয়াল করার মতো যে 15 বছরে আমরা দেখি চিকিৎসকরাও দুর্নীতিগ্রস্ত হয়েছেন, এইভাবে দল হয়েছেন যে এক দলের একজন কর্মী আর এক দলের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেও একটু ভয় পেতেন। তাহলে এটা কেন হবে? আমরা আইনজীবী অ্যাটর্নি জেনারেলকে কেন পালাতে দেখব? কিংবা সাংবাদিক, তিনি তো সংবাদ সংগ্রহ করবেন, তিনি কেন এতখানি দলকানা হয়ে পড়বেন? এগুলো যেমন আমরা দেখেছি, এই সময় আমরা এখান থেকে মুক্তিটা পেতে চাই। সেক্ষেত্রে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি আবার ওটা বলবো যে রাজনৈতিক সংস্কৃতিটারও একটা সংস্কার হবে। একদম। কিন্তু সেই পরিবর্তনের ক্ষেত্রে আপনি যে কথাটা বলছিলেন, আমি ফারজানা শারমিন পুতুলের কাছে আসি। প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম, রাজিকুজ্জামান রতন সেটা সুন্দর উত্তর দিয়েছে। তার পাশাপাশি আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, যেটা রাজিকুজ্জামান রতন কিছুক্ষণ আগেও বলেছে, যে এইসব মামলা হঠাৎ করে কোনো কিছুর মধ্যে মামলা নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যখন ময়লার গাড়ি পোড়ানোর মামলা হয়, আমরা সবাই মিলে সেটা নিয়ে কথা বলেছি যে এটা তো কোনো মামলা হতে পারে না। কাজে এগুলো সরকারের ক্ষেত্রে মানুষের মনে একটা অন্যরকম ধারণা তৈরি করে। এখন যা কিছু হচ্ছে আমরা তো স্পষ্টত যা দেখছি, অনেক মামলা, গ্রেফতার, সমস্ত কিছু চলছে। এসবের নিয়ে জনমনে একটা অস্বস্তি তৈরি হওয়ার উপক্রম হয়েছে। আপনাদের কি মনে হয় যে এই অস্বস্তিটা কি শেষ পর্যন্ত অন্য জায়গায় যাবে কিনা? কারণ ভয় পেতে পেতে, সত্যি সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, ভয় পেতে পেতে একসময় আর মানুষ ভয় পায় না। মানে মানুষের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাকর্মীর ক্ষেত্রেও প্রযোজ্য, বিএনপির নেতাকর্মীর ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে। কাজে এটি কি আসলে ভয় ভেঙে দেওয়ার একটা জায়গা তৈরি করছে কিনা? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার আগে শুধু একটা কথা আমি বলে নিই যে আপনি অবদানের কথাটা বলছিলেন। আজকের এই বর্তমান বাংলাদেশ যেটা পেয়েছি আমরা, এটার অবদান হচ্ছে বাংলাদেশের প্রতিটা স্টেক হোল্ডারের, প্রতিটা ইউনিটের। সো এখানে কাউকে ক্রেডিট দেয়া বা নেয়ার কোনো বিষয় না, এটা দেশের মানুষ অর্জন করেছেন। মামলার বিষয় যেটা, এটা আমরা ইন জেনারেল একটা বিষয় এবং দলীয়ভাবে যেটা হয়েছে, কারণ বিএনপির 60 লক্ষ নেতাকর্মী নামে মামলা। তো আমরা দেখেছি যে আসলে যখন এই মামলাগুলো হয়েছে তখন আমরা জানি যে মামলাগুলো আলটিমেটলি গিয়ে টিকবে না। তো এখনও যেটা ঘটেছে খুবই সিগনিফিকেন্ট এই ইস্যুটাও, যে হ্যাঁ এরকম মামলা, ওই যে রতন ভাই যেটা বলছিলেন যে মেন্টাল স্টেট, আমাদের 15 বছর ধরে মানসিকতা তো যেটা একটা জায়গায় চলে গেছে যে হ্যাঁ সব করা যায়, যদি ক্ষমতায় থাকা যায় তাহলে উই ক্যান ডু এনিথিং, এবং পাওয়ারটাকে আমরা কুক্ষিগত করার জন্য আমরা সব কিছুই করতে পারি। তো ওই মেন্টাল স্টেট থেকে সরে আসা তো 1 মাসের মধ্যে সম্ভব না। এমন ঘটনা যে ঘটছে না তা না, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যখন আমরা মামলা বিভিন্ন সময় যখন করছে, আমি দেখেছি যে একটা খুব স্পেসিফিক মামলা, একটা মার্ডার কেস, সেখানে 1 নম্বর আসামি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে। তো আমি যখন দেখছি জিনিসটা, আমি বললাম যে এই মামলা তো আপনার, সে মারা গেছে, সে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে তাকে ছাদ থেকে পড়ে গিয়ে, তার ভাইয়ের কাছ থেকে রিটেন স্টেটমেন্ট নেওয়া হয়েছে যে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে,
তারপরে তার ডেড বডি হাসপাতাল থেকে ছেড়েছে, কিন্তু সে আমাদের যুবদলের একজন নেতা ছিলেন, তার বাড়ি আমার ইউনিয়নে ছিল, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সেই মামলায় যে লয়ারের কাছে গেছে, সেই লয়ার 1 নম্বর আসামি করেছে সজীব ওয়াজেদ জয়কে। দেন আই টুক দ্যাট পিটিশন এবং আমি তার একটা কারেকশন করে বললাম যে না, শুধুমাত্র 8 জনের যে নাম আছে সেটা দিয়ে তোমরা মামলাটা ফাইল করো, এবং সেটা পরবর্তীতে হয়েছে। সো আমরা কিন্তু দলীয়ভাবে ইনিশিয়েটিভগুলো নিচ্ছি, মামলা হবে স্পেসিফিক্যালি, এবং আমরা একটা মোটামুটিভাবে একটা সেল গঠন করার চিন্তা ভাবনা করেছি বিষয়গুলো নিয়ে, যে হ্যাঁ মামলাগুলো কোনোভাবে যে 100, 200, 300 মানুষের নাম দিয়ে যে মামলাগুলো করা হয় তাতে করে কিন্তু এক্স্যাক্টলি ভিকটিম যারা বেসিক্যালি তারা কিন্তু জাস্টিসটা পাবে না। সো এটা আমাদের মেইন কনসার্নের ভেতরে একটা আছে দলীয় পর্যায় থেকে। দ্বিতীয়ত হচ্ছে ভয় ভেঙে যাওয়ার যে জায়গাটা, এইটা আসলে ওই পর্যায়ে এখন নেই। প্রথম কথা হচ্ছে যে একটু আগে বলা হচ্ছিল সালমান এফ রহমানের নামে কেন হত্যা মামলা করা হবে। ইটস ভেরি মাচ ট্রু, কারণ তার বিরুদ্ধে হত্যা মামলা ইনিশিয়ালি কেন করা হচ্ছে বা কারা করছে এই বিষয়গুলো দেখার বিষয় আছে। কারণ সবাই ধরে নিচ্ছে যে একটি সরকারের ইন্ধনে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তার যারা সহযোগী ছিল তাদেরকে সবাইকে মিলে কিন্তু এই করা হচ্ছে। কিন্তু স্পেসিফিক্যালি এই মামলাগুলো হওয়া উচিত এবং এখনই হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এস আলম গ্রুপের মালিকের গৃহকর্মীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গতকালকে প্রথম আলো রিপোর্টে এগুলো এসছে। সো এই ঘটনাগুলো তো আমরা গত 15 বছর ধরে বলে এসেছি, কিন্তু এখন যেহেতু এগুলো সামনে এসছে স্পেসিফিক্যালি এগুলোকে ধরে এই কারণে করা উচিত, কারণ হচ্ছে উই নিড টু ডেভেলপ দ্য সিস্টেম, উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম। একদম নিশ্চিত, যদি সিস্টেম চেঞ্জ না করি তাহলে কিন্তু আবার ওই একই গর্তে গিয়ে সবাইকে একদম। এবং যে মানুষগুলি আসলে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত সবাই জানে, তাদের নানা ধরনের অপকর্ম আসলে আছে মামলা করার জন্য, সেগুলোই যথেষ্ট। একটা খুনের মামলা সে আছে কি নাই সেটার মধ্যে কনফিউশন তৈরি হয়, কিন্তু যেটার সাথে সে সত্যি সত্যি যুক্ত সেটার মধ্যে কিন্তু কোনো দ্বিধার জায়গা নেই। আমাদের ক্রিমিনাল ল কিন্তু ক্রিমিনাল প্রসিডিউর যেটা, এটা কিন্তু খুব স্পেসিফিক, সো সেখানেই কিন্তু তাকে ধরা যায়। একদম, সবাই আমরা সেই জায়গাতেই আছি যে অপরাধীকে ছাড়ার ব্যাপারে কারোর কোনো নমনীয়তা নাই, কিন্তু অপরাধীদের একদম ঠিক অপরাধের জন্যই গ্রেফতার হোক এবং তার বিরুদ্ধে মামলা হোক, সেই জায়গায় সবাই একমত। আমরা বিরতির পরে আবারও ফিরছি এই আলোচনায়। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে আছি এবং নিজেদের ব্যর্থতার কারণ যেন না হয় সেই প্রসঙ্গে আসছি। সাদাত হোসেন সেলিম বলছিলেন যে আসলে ছাত্ররাই এখানে সবচেয়ে বেশি শক্তির জায়গা এবং তারা যেন কোনোভাবে দুর্নামের জায়গার মধ্যে না হয়, কিন্তু এর মধ্যে অনেকগুলি জায়গা থেকে তাদের উপরে নানা ধরনের অভিযোগের জায়গা তোলা হচ্ছে, যেমন ত্রাণের টাকা নিয়ে তাদের আলোচনা শুরু হয়েছে, নানা কিছু তাদের সংঘর্ষ শুরু হয়েছে, তাদের নানা জায়গায় যেগুলো কাজগুলি করেন, কিন্তু তারা তো ছোট মানুষ, একটা জায়গার থেকে তারা একটা দেশ পরিচালনার জায়গায় একই জায়গায় এসছে, তাদের নানা জায়গায় ভুলভ্রান্তি জায়গা হবে বা কোথাও কোনো ব্যত্যয়ের জায়গা হবে, সেটাকে কি বড় হিসেবে বিবেচনা করার সুযোগ আসলে এখন কিনা? না, আমাদের দিক থেকে এটা বড় হিসাবে বিবেচনা করার সুযোগ অনেক জায়গায় নেই, দুই একটা জায়গা হয়তো থাকতে পারে। দেখেন আপনার যেই সমন্বয়, ওদের তো রাজনৈতিক পরিচয় আছে, মানে তারা বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী লোকজন আছে, তো তাদের মধ্যে কিছু কথাবার্তার মধ্যে আমরা একটু মানে আমরা খুব পছন্দ করছি না, এবং আমাদের পাশাপাশি জনগণ এটা পছন্দ করছে না। আবার ত্রাণের টাকা নিয়ে যে কথাগুলো আসছে এটা আবার এটা অতিরঞ্জিত। আমি মনে করি যে ত্রাণ আমরা তাৎক্ষণিকভাবে, যেমন আমার এলাকাও ডুবে গেছে, আমরা ত্রাণ দিয়েছি, কিন্তু এখন মূল ত্রাণটা দিতে হবে এখন পুনর্বাসনের জন্য। তারা কিন্তু বলেছেন যে আমাদের এই টাকাটা আমরা ব্যাংকে রেখেছি, এটা অন্যায় কোনো কিছু করে না, এটা নিজেরা ট্রল করছে। আমি মনে করি যেটা করা উচিত নয়। তাদের মানে তারা আমাদের সন্তান, তাদের ভুলভ্রান্তি একটু হতেই পারে। আবার কিছু কিছু মানে ক্ষেত্রে যারা যেটা বলছেন এই কথাটাকে আমরা খুবই ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, যে তারা বলছেন যে 1 স্বৈরাচারের বদলে আমরা আরেক স্বৈরাচার মানে আনতে, এটা কাকে মিন করছেন আমি বুঝি না। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত যদি বলেন, আপনি বিএনপির আমলে একজনকে গুম করেছে, শুধুমাত্র একজনকে গুম করেছে, আপনি এটা বলতে পারবেন না। তাহলে স্বৈরাচারের সংখ্যাটাকে আপনি কেন আপনি 15 বছর 17 বছরের এই ধরনের একটা মানে সাইকো স্বৈরাচারের বিপরীতে আপনি আরেকজনের নামে কথা বলছেন? আপনাকে ওই অধিকারটা এখন পর্যন্ত জনগণ দেয়নি। আপনার রাজনীতি করার অধিকার যেমন প্রত্যেকটা ব্যক্তির আছে, ভোট দেওয়ার অধিকার প্রত্যেকটা ব্যক্তির আছে। আপনি রাজনৈতিক দল যদি করতে চান, আমরা স্বাগতম, শতফুল ফুটতে দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কিছু কিছু কথাবার্তা, যেমন আমি বলি, তারেক রহমান সাহেব এখন চলনে বলনে কথাবার্তায় আচরণে পরিচালিত একজন ব্যক্তিত্ব, এবং ওনার মানে শব্দচয়ন, ওনার উচ্চারণ এবং ওনার কঠোরতা, এবং উনি কোনো ক্ষেত্রে উনি দলের শৃঙ্খলা রক্ষার জন্য যে নির্মমতা প্রদর্শন করেছেন, এটাকে তো আমরা সেলিউট করব। কিন্তু একজন সমন্বয়ককে দেখলাম যে তিনি যে ভাষায় কথা বলছেন, এটা আমাদের হৃদয়ে আঘাত করেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। তারা আমাদের সন্তান,
তারা আমাদের ছেলে, তারা নিশ্চয়ই। মানে এই জায়গায় পড়তে পারে না। সেই- এই জন্য আমরা- সেই আমরা- নমনীয়তা আমরা- এবং- আমরা চাই যে আমরা এখনো চাই যে ছাত্র জনতা ছাত্ররা এমনভাবে ঐক্যবদ্ধ হোক যেন তারা ডাকার সাথে সাথে হ্যামিলনের আবারও বংশীবাদকের মতো সব সবাই মানুষ- যেন আবার প্রয়োজনে নেমে আসে, নিশ্চয়ই তারা সে- যেন তাদের সেই সম্মানটাকে অক্ষুণ্ণ রাখে। এবং সেই বিনয় এবং সেই ভালোবাসাটা যেন ভালোবাসাটা তাদের দেখুক, জি, সুরের ভিতরে থাকুক এবং কার্যক্রমে থাকুক। রাজিকুজ্জামান রতন, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সেনাবাহিনী, এবং এই সময় আসলে জনমনে কোনো অস্বস্তি তৈরি হওয়ার সুযোগ আছে কিনা আপনার জায়গা থেকে কিছু জনগণের উদ্দেশ্য বলা আছে? জনগণ এখন স্বস্তি পেতে চায়। প্রথম স্বস্তিটা পেতে চায় আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, দ্বিতীয় স্বস্তি পেতে চায় বাজারের দ্রব্যমূল্যতে, তৃতীয় স্বস্তি পেতে চায় এই যে নানা ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে শিল্পাঞ্চলে, সেই জায়গার সমস্যাগুলো সমাধান তারা দেখতে চায়। আর সবচেয়ে বড় জিনিসটা পেতে চায় যে দেশটা পরিচালিত হবে তো রাজনৈতিকভাবে, যাতে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ক্রমাগত আমরা এগিয়ে যেতে থাকি। যে গত 15 বছর যে স্বৈরাচারী ব্যবস্থা আমাদেরকে পঙ্গু করে দিয়েছিল বলে বলছি, একটা স্বৈরাচারী ব্যবস্থা শুধুমাত্র রাজনীতিকে পঙ্গু করেছে তা না, অর্থনীতিকেও যে কিভাবে পঙ্গু করেছে। একজন ব্যক্তি ব্যাংক থেকে 1 লক্ষ কোটি টাকার উপরে তিনি ঋণ নিয়েছেন, তার সর্বমূল্য অ্যাসেটের সর্বমূল্য যদি হয় 24,000 কোটি টাকা, তাহলে সব বাজেয়াপ্ত করলেও তো কিছু পাওয়া যাবে না। হবে না। তাহলে এইভাবে যে অর্থনীতিকে কতভাবে পঙ্গু করা হয়েছে এই জায়গাগুলো খেয়াল করা দরকার। পাশাপাশি দেশে যদি একটা স্বস্তির ভাব আসে, তাহলে আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে তো আমাদের প্রবাসী শ্রমিকদের কাছ থেকে, তারা কিন্তু উজাড় করে টাকা নিশ্চয়ই পাঠায়। তারা অনেকখানি ফলে উজ্জীবিত। দেশকে একটা স্বস্তিতে রাখাটা এই মুহূর্তে প্রধান। একদম সবার মনেই যাতে ওই স্বস্তিটা থাকে। এবং শেষ মুহূর্তে আমি অবশ্যই জানতে চাই ওর কাছে যে আপনাদের কাছে কি মনে হয় যে এই মুহূর্তে আসলে সবার অগ্রাধিকার ভিত্তিতে কি করলে জনমনে যে স্বস্তির কথা বলা হচ্ছে সেটা জনগণ একটু আসলে আরামে জনগণ থাকবে? একটু ভিজিবল কিছু দেখতে চাচ্ছে, একটা ভিজিবল চেঞ্জ, যেটাই ইনিশিয়েটিভ নেওয়া হোক না কেন। আমি সাধুবাদ জানাই বর্তমান গভর্নমেন্টকে, তারা এখন যেভাবে চেষ্টা করছে, তাদের ইন্টেনশনে আমি কোনো ফারাক দেখতে পাচ্ছি না। তারা শুরু করেছেন, আমাদের সবার উচিত, জনগণের, আমাদের রাজনৈতিক দলসমূহের উচিত তাদেরকে একটু স্পেস দেওয়া, সিচুয়েশন বোঝার জন্য। ছোট ছোট বাচ্চারা তাদের যে ইমোশন নিয়ে দাঁড়িয়েছিল সেই ইমোশনটাকে রেসপেক্ট করছি আমরা। এবং সেলিম ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে হ্যাঁ, তাদের কথাবার্তা কিছুটা এটা হয়তো তাদের বয়স কমের কারণে তারা বিষয়টা এভাবে বলে ফেলেছে, বাট তারাও সেগুলো সংযত আচরণ করবে। এবং একটা জিনিস ভুললে কখনো চলবে না, যে কোনো দিন বিএনপি বলে নাই যে কাউকে ক্ষমতায় বসাতে হবে। বিএনপির স্টেটমেন্ট একটা ছিল, সবসময় ছিল, এখনও আছে, যে বাংলাদেশের স্টেক হোল্ডার উইল ডিসাইড হু উইল বি দ্য নেক্সট গভর্নমেন্ট অফ দিস কান্ট্রি। এবং সেই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য ভিজিবল যে সংস্কারগুলোর প্রয়োজন, রাষ্ট্রের প্রতিটি কাঠামোকে ধ্বংস করা হয়েছে। ইটস নট দ্যাট মাচ ইজি টাস্ক টু ডেভেলপ এভরিথিং ইন আ ডে। সো আমাদের গভর্নমেন্টকে সময় দিতে হবে, এবং আমরা সময় দেব, যৌক্তিক সময় দেব, সহযোগিতা করব, সর্বাত্মক সহযোগিতা করব। উই নিড আ প্রপার বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশ, দ্যাটস অল। নিশ্চয়ই। এবং শেষ পর্যন্ত সেটা নির্বাচনের দিকে যাবে এবং জনগণই শেষ পর্যন্ত তৈরি করবে কারা এই দেশ শাসন করবে। অনেক ধন্যবাদ রাজকাহনে থাকার জন্য।